হঠাৎ পিছন থেকে দীপকের ঘাড়ের উপর ফোঁস করে কেউ নিঃশ্বাস ফেললো। অভয়বাবু, আমার ঘাড়ে কে নিঃশ্বাস ফেললো? উফ, কি ঠান্ডা! আরে মশাই, পিছনের দেয়ালের ফাটল দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে লেগেছে আপনার গায়ে। জীবন্ত ছবি। সেদিন সকাল 8:30 নাগাদ কুঞ্জবাবুর বাড়ির দিকে রওনা দিল দীপক। হঠাৎ এক বিশেষ কারণে ডাক পড়েছে তার। দীপক বঙ্গবার্তা সাংবাদিক পত্রিকার একজন রিপোর্টার, আর কুঞ্জবাবু বঙ্গবার্তা পত্রিকার এডিটর। বয়স প্রায় বছর 30। দীপক কুঞ্জবাবুর বাড়ি পৌঁছে দেখল কুঞ্জবাবু, গোলকপতি ও নরহরি তিনজন জমিয়ে চায়ের আসর বসিয়েছে। কুঞ্জবাবু চায়ের কাপ হাতে দীপকের দিকে নজর পড়তেই সাদর আহ্বান জানালেন। এসো দীপক, আমি তোমার অপেক্ষাতেই রয়েছি। গাট্টা গোট্টা কুঞ্জবিহারী, একটু খ্যাটখ্যাটে লোক, সহজে হাসেন না। তার এরকম খুশি খুশি ভাব দেখে দীপক আন্দাজ করলো নিঘাত কোনো জব্বর খবরে কুলু পেয়েছেন তিনি, আর দীপককে হয়তো ছুটতে হবে তারই খোঁজে। দীপক চেয়ারে বসতেই গোলকপতি দীপককে বলল, আচ্ছা দীপক, তুমি বলো ভূত আছে কি নেই? হঠাৎ এমন প্রশ্নে দীপক তো অবাক। উত্তরটা দীপকের হয়ে নরহরিই দিল। না, নেই। শুরু হলো ঘোর তর্ক। গোলকপতি বলে ভূত আছে, নরহরি বলে ভূত নেই। বুঝলে দীপক, সকাল থেকেই চলছে দুজনের মধ্যে তর্কতর্কি। নরহরি তো বাজি ধরেছে পলাশডাঙ্গার কাছে অজয় নদীর তীরে নাকি একটা মস্ত শ্মশান আছে। ওই শ্মশানে সে একলা যাবে আগামী শনিবার রাত 12টা নাগাদ। গোলকপতির দেওয়া একটা রুমাল বেঁধে দিয়ে আসবে শ্মশানের মাঝখানে। শনিবার মানে পরশুদিন? ওই দিন কি অমাবস্যা আছে? না, তবে কৃষ্ণপক্ষের শেষাশেষি অমাবস্যাতেই চেয়েছিল গোলক। না না, আমার ওই দিন ছাড়া আর সময় নেই। যাই হোক, তোমরা দুজনই সাক্ষী রইলে। আমি যদি ঠিকঠাক রুমালটা বেঁধে দিয়ে আসতে পারি, গোলকবাবু আমাকে 5,000 টাকা দেবে, আর সেই টাকায় ক্লাবে পিকনিক করব সবাই। ঠিক আছে ঠিক আছে। এ কথা পাকাপাকি করে গোলকপতি ও নরহরি দুজনাই বেরিয়ে গেল। ব্যাপারটা কভার করলে দারুণ একটা স্টোরি হবে। তুমি পলাশডাঙ্গা চলে যাবে আগামী শনিবার রাত্রে, শ্মশানের কাছাকাছি কোথাও লুকিয়ে ওয়াচ করবে পুরো ব্যাপারটা। আবার ভূত? কেন, খারাপ কি? দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। না না, এই ভূত তুতে আমায় আর টানবেন না, অন্য কিছু দিন। প্রবল আপত্তি জানান দীপক। বিন্দুমাত্র উৎসাহ না দেখিয়ে নিরস কণ্ঠে দীপক বলল, হয়তো কিছুই ঘটবে না, ড্যাং ড্যাং করে শ্মশানে গিয়ে রুমাল বেঁধে চলে আসবে। মাছ থেকে আমার হয়রানি ছাড়া আর কিছুই হবে না। আরে বাবা, হবে হবে, কিছু না কিছু তো অবশ্যই হবে। আর যদি তেমন কিছু নাও ঘটে, তুমি বানিয়ে মিশিয়ে রং চড়িয়ে খাসা একটা লেখা দাঁড় করাতে পারবে না? দীপক গোমরা মুখে ঘাড় নাড়ালো। রাগে চেয়ার ছেড়ে দাঁড়ালো কুঞ্জবিহারী। দীপকের দিকে কটমট করে তাকিয়ে বলল, কাওয়ার্ড, ভীতু, তুমি ভয় পাচ্ছ রাত্রে শ্মশানে যেতে, এটাই আসল কারণ। নিহাত আমার একটা জরুরি কাজ আছে, নইলে আমি নিজেই যেতাম, তোমায় সারতাম না। আতে ঘা লাগতেই দীপক মুহূর্তে তেতে উঠল। তেজের সঙ্গে বলে উঠল, মোটেই না, আমারও তো ভয় ডর নেই। বিষয়টা ভালো লাগছিল না তাই। ঠিক আছে, আমি যাব। ভেরি গুড ভেরি গুড। নিশ্চিন্ত হলেন কুঞ্জবাবু। বাস ভাড়া খরচাপাতি কত চাই অ্যাডভান্স? সে পরে হবে, আগে ঘুরে তো আসি। কথা মতো শনিবার দিন পলাশডাঙ্গায় পৌঁছে গেল দীপক। কিছুক্ষণ হাঁটার পর দীপক রাস্তায় একজনকে জিজ্ঞাসা করলো, দাদা, অজয় নদীর ধারে যাওয়ার পথ কোনটা বলতে পারবেন? এই পথ ধরে সোজা বাবু। ধন্যবাদ দাদা। গ্রামের মেঠোপথ পেরিয়ে গ্রামের বাইরে অজয় নদীর ধারে একটা শ্মশান দেখতে পেল। শ্মশানের মুখে পৌঁছে দীপক রাতে কোথায় বসবে সে জায়গা খুঁজতে থাকে। দেখল শ্মশানের একধারে একটি পাকা ঘর, টালির ছাদ। শ্মশান যাত্রীদের ভেতরে বসার জন্য জায়গা করা আছে। নদীর উঁচু পাড়ে অনেকখানি এলাকা জুড়ে শ্মশান, ঢালু হয়ে নেমে গেছে পার। নদীর তীর ঘেঁষে ঘন ঘন গাছপালার সারি, প্রকাণ্ড শ্মশান, অজস্র হাড়গোড়, পোড়া কাঠ ও বাঁশের টুকরো ছড়ানো রয়েছে। আশেপাশের অনেক গ্রামের লোক সপ্তাহ করতে আসে এখানে। শ্মশানের ভিতরে প্রচুর ঝোপঝাড় ও কয়েকটা বড় বড় প্রাচীন গাছ। দীপক যখন শ্মশানে পৌঁছেছে তখন সূর্য প্রায় অস্তগামী, দিনের আলো নিভে এসেছে।
লম্বা লম্বা গাছের মাথায় লালচে আভা, আর তাদের তলায় ঘনাচ্ছে অন্ধকার। আকাশপথে দলে দলে পাখিরা বাসায় ফিরছে, কোনো লোকজন নজরে এলো না। তবে সে সাবধান হতে চারপাশে পায়চারি করে দেখতে লাগলো। কিছুক্ষণ পর দিনের আলো প্রায় শেষ হতেই দীপক চলল শ্মশান যাত্রীদের কুঠিরের দিকে। গুটি গুটি হেঁটে ছাউনিটার কাছে পৌঁছে গেছে দীপক। হঠাৎ শুনতে পেল কি মশাই, এখানে কি করছেন? কর্কশ নাকি সুরে উচ্চারিত কথাগুলি পিছন থেকে শুনে সে চমকে উঠল। এক অচেনা ভদ্রলোক, বয়সে দীপকের চেয়ে কিছু বড় হবেন, মাঝারি লম্বা, রোগাটে চেহারা, পরিষ্কার রং, গায়ে শার্ট ও হাফ প্যান্ট, তার ওপর নস্যিরাঙা চাদর জড়ানো, খালি পা। লোকটি ভ্রুকুচকে তাকিয়ে আছে। দীপক থতমত খেয়ে বলল, এই মানে বেড়াচ্ছিলুম। আপনাকে তো চিনলাম না, বাড়ি কোথায়? আমার বাড়ি বোলপুরে, আপনাদের পলাশডাঙ্গায় বেড়াতে এসেছি। ওই নরহরি, গোলকবিহারী ওদেরকে আমি চিনি। ও আচ্ছা আচ্ছা। ভদ্রলোক মাথা নাড়েন, বোঝা গেল তিনি ওদেরকে চেনেন। রাত হয়ে গেছে, এইবার তো ফিরে যান। এই জায়গাটা কিন্তু মোটেও ভালো না। হ্যাঁ, যাচ্ছি। দীপক এদিক সেদিক তাকায়, সে মহা বিপদে পড়েছে। বোধহয় দীপকের উপর কিছু সন্দেহ জেগেছে। শেষটায় কি তীরে এসে তড়ি ডোবে? সব প্ল্যান কি ভেস্তে যাবে? আমি অভয়পদ মণ্ডল, এখানেই থাকি। চট করে একটি বুদ্ধি খুলল তার মাথায়। যদি একে সব কথা খুলে বলে, হয়তো বিশ্বাস করবে তার কথা। বুঝলেন, আমি একজন রিপোর্টার। দীপক ধীরে ধীরে শোনালো গোলকপতি ও নরহরির বাজি ধরার কাহিনী, কেন তাকে পাঠানো হয়েছে, কি তার প্ল্যান। সব কথা শুনে অভয়পদর মুখ থমথমে হয়ে গেল। গম্ভীরভাবে বলল, ও এই ব্যাপার, নরহরি কি সত্যি আসবে? তা জানি না, আসুক বা না আসুক, যা ঘটবে তাই রিপোর্ট করব। তবে আমার যতদূর মনে হয় নরহরি কুণ্ডু বেজায় একগুয়ে, তাই তার আসার সম্ভাবনাই বেশি। অভয়পদ খানিকক্ষণ নীরব, তারপর বলে, বেশ, আমিও থাকবো আপনার সঙ্গে, দেখি কি হয়। শুনে দীপক তো এমন প্রস্তাব তার কল্পনার বাইরে ছিল। তার মনের কোণে একটু স্বস্তিও জাগে। একজন সঙ্গ জুটলে মন্দ কি? কিন্তু আপনার বাড়িতে কেউ চিন্তা করবে না? আমার জন্য তেমন ভাবার কেউ নেই। চলুন ছাউনিটার নিচে গিয়ে বসা যাক, বাইরে থাকার দরকার নেই। শ্মশান যাত্রীদের ছাউনির নিচে এক বেদিতে দুইজনাই জুত করে বসলো। নরহরির আসার কথা রাত 12টা নাগাদ, এখনও ঘন্টা চারেক বাকি। এতক্ষণ কি করে কাটায় বলুন তো? দীপক ঝোলাই করে কিছু জিনিস নিয়ে এসেছে, যেমন টর্চ, থার্মোফ্লাক্সে চা, পেতে বসার জন্য পুরনো খবরের কাগজ। ফ্লাক্স থেকে একটু চা ঢাললো দীপক। অভয়বাবুকে জিজ্ঞাসা করলো, চা খাবেন? না, এখন থাক। চা পান শেষ হলে দীপক ঠেস দিয়ে বসলো দেয়ালে। চারপাশ নিঝুম হয়ে গেছে, অদৃশ্য কারণে বিচিত্র সব খসখস সরসর শব্দ। শেয়াল কুকুরও অন্যান্য জীব নিঃসারে শ্মশান ভূমিতে বিচরণ করছে। কখনো কখনো তাদের চাপা আওয়াজ কানে আসছে। নিকর্ষ কালো আকাশে ফুটে উঠেছে অসংখ্য গ্রহ নক্ষত্র। চারিদিকে অস্পষ্ট রহস্যময় জগতে পরিণত হয়েছে। চোখ কান উন্মুক্ত রেখে দেখতে দেখতে শুনতে শুনতে দীপকের রীতিমতো গা ছমছম করছে। সে চোখ দুটি বাদে আপাদমস্তক ঢেকে রেখেছে চাদরে। অভয়বাবু নিথর, মনে হলো ঘুমাচ্ছে। এমন একজন অপ্রত্যাশিত সঙ্গী পেয়ে দীপক নিজেকে সৌভাগ্যবান বলে মনে করে। নইলে এই ভয়ানক নির্জন জায়গায় একা এতক্ষণ কাটানো মর্মান্তিক হতো। ক্রমে তার চোখে ঘুম জড়িয়ে আসছে। কৃষ্ণপক্ষের ঝাঁঝা নিশুতি রাত। শ্মশান আরও অলৌকিক ভুতুড়ে হয়ে উঠেছে। সবই আবছায়া। সম্মুখে একটা শিমুল গাছকে বিশাল এক কৃষ্ণকায় দৈত্যের মতো দেখাচ্ছে। হঠাৎ পিছন থেকে দীপকের ঘাড়ের উপর ফোঁস করে কেউ নিঃশ্বাস ফেলল। প্রচণ্ড আতঙ্কে দীপক পিছন ফিরে তাকাবার সাহস হারিয়ে ফেলল। মরিয়া হয়ে প্রাণপণ চেষ্টায় ভাঙা ভাঙা কণ্ঠে ডাক দিল, অভয়বাবু, আমার ঘাড়ে কে নিঃশ্বাস ফেললো? উফ, কি ঠান্ডা! আরে মশাই, পিছনের দেয়ালের ফাটল দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে লেগেছে আপনার গায়ে। ঘাড় ফিরিয়ে দেখে দীপক বুঝল অভয়পদর কথাই ঠিক। টের পেল স্থান ও কালের মহত্ব। এমন পরিস্থিতিতে বুদ্ধি বিবেচনা লোপ পায়, ভয়ে গ্রাস করে মনকে। চলুন
চা খাওয়া যাক। আহ, আলোটা নেভান, নদীর দিকে দেখুন। দীপক দূরের শ্মশানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে এক জায়গায় কয়েকটা লাল আলোর বিন্দু, ছায়া ছায়া কয়েকটা মূর্তি যেন ঘন হয়ে রয়েছে ওখানে। কি ওগুলো? বোধহয় বিড়ি খাচ্ছে কারা, মনে হচ্ছে বদলোক, ডাকাত। সর্বনাশ, একটু বাদেই হয়তো নরহরি আসবে আলো নিয়ে। ডাকাতগুলো দেখে যদি তীর বা গুলি ছোড়ে। আপনি বসুন, দেখি কি করা যায়। অভয়পদ নিঃশব্দে উঠে বাইরে অদৃশ্য হলেন। দীপক ভয়ে ভয়ে বসে থাকে। খানিক বাদে শ্মশান প্রান্তে ভেসে এলো একটানা ভুতুরে হাসির ঢেউ। কেঁপে কেঁপে উঠে ফালা ফালা করে দিল আধা রাতে নীরবতা। এই, তোরা এখানে কি করছিস রে? তোদের এত সাহস? আমার এলাকায় ডাকাতি করতে এসেছিস? বাঁচতে চাইলে যা, পালা বলছি। আচমকা এই ভয়াবহ হাসি শুনে ভয়ে কাঠ হয়ে গেল দীপক। সে দেখতে পেল নদীর চরে ছায়ামূর্তিগুলি আর্তনাদ করে ঊর্ধ্বশ্বাসে মারল দৌড়। বেটারা পালিয়েছে। ছাউনিতে ঢুকে খিলখিল করে হেসে বলল, আজ আর ওদের ডাকাতি করা সাহসে কুলোবে না। দীপক ঢোক গিলে বলল, উফ, কি একখানা হাসি দিলেন! আমি অবধি আটকে উঠেছিলুম। বাপরে! আমি যাত্রায় শিখেছিলাম। দীপক আবার এক কাপ চা খেলো। মনে মনে ভাবে, এই মহা শ্মশানে নিঃসঙ্গ রাত্রিযাপন কি ভয়াবহ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই অভয়পদকে জুটি দেবার জন্য। অভয়পদ ফের জীবিত শুরু করলেন। শ্মশানে আবার নিথর রহস্যময় পরিবেশে পরিণত হয়েছে। দীপক চুপচাপ জেগে আছে, গা ছমছম ভাব কিছুতেই কাটছে না। প্রায় 11:30 নাগাদ দীপক দেখতে পেল পলাশডাঙ্গার দিক থেকে এগিয়ে আসছে একটা টর্চের আলো। অভয়বাবু, নরহরি বোধহয় আসছে। শ্মশান যাত্রীদের ছাউনিটার খানিকটা তফাৎ দিয়ে শ্মশানে ঢুকলো নরহরি। সে খুব ধীরে ধীরে এগোচ্ছে। আশেপাশে বারবার টর্চ ফেলে তাকাতে তাকাতে অতি সন্তর্পণে এগোচ্ছে নরহরি। শ্মশানের একেবারে মাঝখানে গিয়ে থামলো নরহরি। যেখানে শবদাহ করা হয় সেখানে কি যেন একটা বাঁধলো খুঁটিতে, তারপর ফিরে চলল। কিন্তু মাত্র কয়েক পা গিয়েই সারে চেঁচিয়ে হুমড়ি খেয়ে পড়ল। হাতের টর্চটা ছিটকে পড়ে নিভে গেল। ব্যাস, আর কোনো সারা শব্দ নেই। নরহরি পড়ে যেতেই দীপক তরাক করে লাফিয়ে উঠল। আসুন শিগগিরি। দ্রুত পায়ে নরহরির দিকে যেতে যেতে ডাক দিলেন অভয়পদ। দীপক তার পিছু নিল। নরহরি মাটিতে পড়ে আছে চিত হয়ে, চোখ বন্ধ। অভয়পদ নরহরির বুকে একটু হাত রেখে বলেন, আপনি ওর কাছে বসুন, আমি আসছি এক্ষুনি। প্রায় ছুটে গেল নদীর দিকে। হতভম্ব দীপক দাঁড়িয়েই থাকে। খুব তাড়াতাড়ি ফিরে এলেন অভয়পদ। তার হাতের মাটি হাঁড়িতে জল। বললেন, ওর চোখে মুখে জলের ছিটে দিন। দীপক নির্দেশ মতো জলের ঝাপটা দেয় নরহরির মুখে। অভয়পদ নরহরির টর্চটা কুড়িয়ে নিয়ে আসে। কাজ ভেঙে গেছে টর্চের। অভয়পদ টর্চ ফেলে দেখলো, ও এই ব্যাপার। দেখুন, জামায় একটা কাটা গাছের ডাল আটকে গেছে। আচমকা পিছন থেকে টান পড়ায় ঠিক ভেবে নিয়েছে পিছন থেকে ভূতকে টেনে ধরেছে। তারপর হোঁচট খেয়ে জ্ঞান হারিয়েছে ভয়ে। নরহরি মোটেই সাহসী নয়। ঝোঁকের মাথায় এসেছিল বটে, কিন্তু সামান্য কারণেই জ্ঞান হারিয়েছে। মিনিট 15 পর নরহরির চোখের পাতা একটু কাঁপলো বোধ হয়। জ্ঞান ফিরছে। দেখা গেল পলাশডাঙ্গার গ্রামের দিক থেকে এগিয়ে আসে টর্চ ও লণ্ঠন হাতে কয়েকজন লোক। তাদের মধ্যে একজন চিৎকার করছে, নরহরি, ও নরহরি। দীপক হেঁকে জবাব দিল, এই যে, এইদিকে। মনে হচ্ছে গোলকপতির গলা। শুনুন, আপনি গোলককে বলবেন এমন বাজি ওরা যেন আর কখনো না ধরে। সবার নার্ভ সমান হয় না। অনেক বোকা নিজের এলেম বোঝে না, বাহাদুরি করতে গিয়ে বিপদ ডেকে আনে। এইভাবে কাউকে তেতি দিয়ে এমন বিপদে ঠেলে দেওয়া উচিত না। বলে দেবেন আমি চলে যাচ্ছি। দীপককে আর কিছু বলার সুযোগ না দিয়েই অভয়মণ্ডল হন হন করে নদীর দিকে হেঁটে গিয়ে অদৃশ্য হলেন। লোকটির এমন আচরণে খুব অবাক হলো দীপক। গোলকপতি ঘটনাস্থলে এসে পড়ল আরো দুজন সঙ্গী নিয়ে। অজ্ঞান হয়ে গেছেন ভয় পেয়ে, তবে জ্ঞান ফিরেছে। নরহরি সত্যি তখন চোখ খুলেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। গোলকপতি দীপকের দিকে ফিরে ভুরুকুচকে বলে, আপনি এখানে এত রাত্রে কি করছেন? আপনাদের বাজির ব্যাপারটা কি ঘটে দেখতে এসেছিলাম। আপনাদের কুঞ্জবিহারী, উনি নিউজটা কভার করতে আমায় পাঠিয়েছিলেন এখানে। ও! নরহরি উঠে দাঁড়ালো, ভয়ের চোখে চারিদিকে দেখতে থাকে। গোলকবাবু, একটা অনুরোধ আছে। অভয়পদবাবু বলেছিলেন যে এমন বাজি না ধরাই ভালো।
সবার নার্ভ সমান স্ট্রং হয় না, ভয় পেয়ে প্রাণটাও চলে যেতে পারে। গোলকপতি বাঁকা চোখে চেয়ে বলল, কে অভয়পদ? আজ্ঞে অভয়পদ মণ্ডল, উনি বললেন এখানেই থাকেন। অভয়পদ কখন বললো আপনাকে? এই একটু আগেই আমার সাথে এতক্ষণ শ্মশানে ছিলেন, আপনাদের আসতে দেখেই চলে গেলেন। নিতাই, কোন অভয়পদর কথা বলছে বলতো? কি জানি, আমাদের অভয়পদ তো কলকাতায়। আচ্ছা, অভয়পদর চেহারাটা কেমন বলুন তো দেখি। দীপক সাধ্যমতো বিবরণ দেয় অভয়পদ মণ্ডলের। দীপকের বর্ণনা শুনে কেমন আড়ষ্ট হয়ে গেল গোলকপতি ও তিনজন, এমনকি নরহরিও। ও আমাদের অভয়পদ নয়, মনে হচ্ছে মধুপুরের অভয়পদ। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস? চল চল, শিগগির চল। চারজন হনান করে হাঁটা দিল পলাশডাঙ্গার দিকে। অগত্যা দীপকও পিছন নিল তাদের। সে বুঝলো কোথাও একটা গন্ডগোল আছে। গ্রামের কাছে গিয়ে থমকে দাঁড়ালো গোলকপতি। গত 7 বছর আগে মধুপুরের অভয়পদ মণ্ডল বাজি রেখে এই শ্মশানে এসেছিল এক অমাবস্যার গভীর রাত্রে। ফিরতে না দেখে ঘন্টা 2 বাদে ওর গায়ের লোকেরা শ্মশানে এসে দেখে অভয়পদ মরে পড়ে আছে। ডাক্তার বলেছিল হঠাৎ ভয় পেয়ে হার্ট ফেল করেছে। আর আমাদের মনে হচ্ছে আপনি এতক্ষণ ভূতের সঙ্গেই ছিলেন। এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ। স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। ভিড়ে ঠাসা কামরা, পিছন থেকে প্রচণ্ড চাপ টের পাচ্ছিলাম। তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে, সেই সঙ্গে চেঁচামেচি চলেছে। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম, তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে। রাগ করে লাভ নেই, কার ওপরই বা রাগ করব। নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলুম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে আস্তে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত, তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণে ভয় পেলাম। রাত 8টা বাজে, প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে, গেটে মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালুম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উঁকি মারলুম। না, স্টেশন ঘরে কুর্তি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝিমুচ্ছেন। তাকে বললুম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? পারেন, তবে আপনার বরাতে হরির হোটেলই আছে। হরির হোটেল মানে? এ তল্লাটে নতুন এসেছেন বুঝি? তা যাবেন কোথায়? কাঞ্চনপুর। সেখানে কার বাড়ি যাবেন? সেখানে আমার বন্ধুর বাড়ি। আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছুই জানায়নি দেখছি। তা কি আর করবেন, হরির হোটেল এখন আপনার ভবিতব্য। কথা না বাড়িয়ে বললুম, গেটে টিকিট নেওয়ার লোক নেই, টিকিটটা নেবেন কি? টিকিট কেটেছেন? তা এ তল্লাটে নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বই কি? ইচ্ছে হলে দিন, না হলে দেবেন না। বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার, মাথায় হয়তো ছিট আছে। টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম, আচ্ছা এবার বলুন তো, অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন? আজ যে শনিবার, তাতে ট্রেন 4 ঘন্টা লেট। বুঝলুম না। বুঝতে পারবেন, গেট পেরিয়ে নিচের চত্বরে যান। গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলা জায়গা, এক প্রান্তে কিছু দোকানপাট। অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন। আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস, সাইকেল রিক্সা বা এক্কা ঘোড়ার গাড়ি কিছু একটা পেয়ে যাব, কিন্তু কোথায় তারা?
একটা চায়ের দোকানে আলো জ্বলছিল। সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম, পরের বাস কটায় দাদা? বাবু মশাইয়ের আশা হচ্ছে করতে কি? কলকাতা। হ্যাঁ, ঠিক ঠিক। তা যাওয়া হবে কোথায়? কাঞ্চনপুর। পরের বাস কখন আসবে? বাবু মশাই, এ রাত্রিরে আর বাস আসবে না, কেননা রাত্রিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামবে না। সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি? আগে না, খামোকা কেনই বা রাত্রিবেলা ওরা আসবে? বাবু মশাই, আপনি বড় ভুল করেছেন। আসার সময় দেখেননি সোনাগাঁ জংশনে হঠাৎ করে ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল? মনে পড়ে গেল। বললুম, তুমি ঠিক বলেছ, কামরা একেবারে ফাঁকা ছিল। হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিলাম। ব্যাপারটা হলো, এই তল্লাটের অসংখ্য লোক সোনাগড়ের কলকারখানায় চাকরি করে। তারা প্রতি শনিবার বাড়ি ফেরে, রোববারটা কাটিয়ে আবার সোমবারে সোনাগড় যায়। আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সা অথবা এক্কা গাড়িতে ঢুকে পড়তে পারতেন। হ্যাঁ, সেটা সহজ হতো না, একটু কসরত করতে হতো। এই যা। এবার ব্যাপারটা বুঝতে পারলাম। নির্মলের ওপর রাগ হলো। এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল, কিন্তু আর রাগ করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার। আমি কবে যাব নির্দিষ্ট করে তো তাকে কিছু বলিনি। শুধু বলেছিলাম, নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস। চাওয়ালার উদ্দেশ্যে বললুম, এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? না বাবু মশাই, উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করার কোনো উপায় নেই। আচ্ছা, এখানে হরির হোটেলটা কোথায়? হরির হোটেল? এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি? না, আমি এই প্রথম এখানে আসছি। হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখেই শুনলুম। ও, হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে চলে যান, তবে একটু দেখে শুনে যাবেন। বলে চাওলা আমার মুখের সামনেই দোকানে চাপ ফেলে দিল। এখানে দেখছি সবই অদ্ভুত, লোকজনও অদ্ভুত। হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন? কিছু বোঝা গেল না। এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে। সব দোকানপাট বন্ধ, শুধু শেষ দিকটায় আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলাম একটা ঘর খোলা আছে। দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গড়নের কালো রঙের লোক বসে আছে, পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া। ভেতরে দু সারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আঁটা। দেখেই বোঝা যায় এটা একটা হোটেল। এই তাহলে হরির হোটেল। লোকটি আমাকে দেখে কেন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার করলো। আমিও নমস্কার করে বললুম, এটা কি হরিবাবুর হোটেল? আগে স্যার, দয়া করে আমাকে বাবু বলবেন না। আমি একজন সামান্য লোক। বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন, লেখা আছে অন্নপূর্ণা হোটেল, কিন্তু এ তল্লাটে সবাই বলে হরির হোটেল। ঠিক এই সময় আমার মনে পড়ে গেল, আজ সেই বেলা 11টায় খেয়েছি। তারপর ট্রেনে বারতিনেক ওই বিস্বাদ চা, আর একই সময়ে ভাত, ডাল, মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করলো। শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলুম। ব্যাগটা একপাশে রেখে বললুম, আমার খুব খিদে পেয়েছে জানেন, শিগগির ব্যবস্থা করুন হরির বাবু, ডাল ভাত যা হোক। খেদা, ও খেদু, ঘুমলি নাকি? ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোলগাল গড়নের যুবক এসে এক গাল হেসে বলল, তখন তোমাকে বলেছিলাম না হরিদা, 2 মুঠো চাল বেশি করে নি, আর তরকারি তো অনেক আছেই। তাহলে স্যারকে একখানা পুরো মিল দে। কিছুক্ষণের মধ্যে গোগ্রাসে এক থালা ভাত, ডাল, তরকারি, মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল।
হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম, অপূর্ব, খাসা আপনার হোটেলের রান্না, খেয়ে এমন তৃপ্তি জীবনে পাইনি। অথচ ব্যাটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়। কি আর বলবো স্যার, আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। যাকগে সেসব কথা, আপনি আমার অতিথি, আপনার কাছে দাম নেব না। কিছুতেই হরি মিলের দাম নিল না। অবশেষে বললুম, ঠিক আছে, তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন। ঘর তো নেই স্যার, আমার হোটেল শুধু খাওয়ার হোটেল, এখানে থাকার ব্যবস্থা নেই। আমি আর খেদা ওপরের ঘরে রাত্রির কাটাই। নিচে কি থাকবার জো আছে? নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে। কি উপদ্রব হরিবাবু? আমি এই বেঞ্চে শুয়েই রাত কাটাতে পারবো, কোনো উপদ্রব গ্রাহ্য করবো না। হে 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 হে, আপনার মাথা খারাপ, কথা বাড়িয়ে লাভ নেই। আমারও খিদে পেয়েছে, তা আপনি যাবেন কোথায়? কাঞ্চনপুর। দিব্যি জ্যোৎস্না রাত্রির, মোটে তো 3 কিলোমিটার রাস্তা, হাঁটতে হাঁটতে চলে যান, কোনো ভয় করবেন না। আমাদের এ তল্লাটে আর যা কিছুই থাক, চোর ছিনতাইবাজ ডাকাত নেই। মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান। অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি, হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো, স্যার শুনুন স্যার, ও স্যার। ঘুরে দাঁড়ালুম। সে আমাকে অবাক করে 6টা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল। বললুম, অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে? হে হে হে, বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন, যদি দই ভাত অম্বল টম্বল হয়। আপনি আমার এ রাত্রির একমাত্র খদ্দের স্যার, আপনি আমার সার্টিফিকেটও বটে। বলে সে হোটেলে ফিরে গেল। আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লুম। খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল, তাই খেয়েছিও প্রচুর, প্যান্টের বেল্ট ঢিলে করে দিতে হয়েছে। কিন্তু অ্যান্টাসিড কেন? দুধারে মাঠ, নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যিই মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিলুম। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। জ্যোৎস্নায় চারিদিক বেশ স্পষ্ট। কিছু চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠছে। তখন 2টো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে থাকলুম। আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হলো। সেই সময় নেহাতি খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে। একজন সঙ্গী পাওয়া গেল, এইভাবে দাঁড়িয়ে গেলুম। অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল। বললুম, কে? কোনো সাড়া এলো না। একটু ভয় পেলুম, ছিনতাইবাজ বা ডাকাত নয়তো। চলার গতি বাড়ানো। তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলুম। যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। রাস্তার দুপাশের মাঠ থেকে 1-2 করে আরও লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে। অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললুম, এই তোমরা যেই হও, আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই। বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি। নগদ টাকা করি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে তোমাদের প্রত্যেকের একটা আধুলির বেশি ভাগে জুটবে না, কাজেই তোমরা কেটে পড়ো। আশ্চর্য ব্যাপার, কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে। এরা কারা? অজানা ত্রাসে শিউরে উঠলুম। সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললুম, সাবধান, আমার কাছে রিভলভার আছে, আমি কিন্তু পুলিশের লোক, গুলি করে মুন্ডু উড়িয়ে দেব। কিন্তু এই হুমকিতেও কাজ হলো না। আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে। আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে। এই অদ্ভুত মায়াকালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না। আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে, সঙ্গে জলের বোতলও নেই, এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়তে শুরু করলুম। দৌড়তে দৌড়তে যতবার পিছন ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকারা আমাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলুম।
মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা যেন বসে কথা বলছিল। আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হৈ হৈ করে উঠল। কে কে? আমি আমি কে? আগে আমি কলকাতা থেকে আসছি, যাব কাঞ্চনপুর। বাস ফেল করে বড় বিপদে পড়েছি। তাই বলুন, তা বিপদটা কি? একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে। সর্বনাশ! আপনি কি হরির হোটেলে খেয়েছেন? খেয়েছি, বড্ড খিদে পেয়েছিল। অমনি আবার হইচই পড়ে গেল। ওরে, এ হরির হোটেলে খেয়েছে রে! কি সর্বনাশ! আবার একা নয়, সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গাঁয়ে এসেছে। পালা পালা সবাই! এইসব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল। তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো। আমি এবার কি করব ভাবছি, সেই সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। বললাম, দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার! বিপদে পড়ে এখানে ছুটে এলুম, অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন। পালাবারই কথা। আপনি হরির হোটেলে খেয়েছেন কিনা? কেন? হরির হোটেলে খেলে কি হয়? যে খায় সে ভেদ বমি করে টেসে যায়। আমি কিন্তু টেসে যাইনি। হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন, দুটো খেয়েছি। দুটোতে কাজ হয় না মশাই। এখন আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো, তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে। কারা আপনাকে ফলো করেছে বলছিলেন যেন? হ্যাঁ, একজন দুজন করে অন্তত 30-40 জন হবে। জ্যোৎস্নায় সব কালো কালো মূর্তি। তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে। কথায় বলে স্বভাব যায় না বলে। হরির রান্নাটা যে সুস্বাদু, এই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি। ওরা ভেদ বমি করে টেসে গিয়েছে বটে, কিন্তু লোভটা যায়নি। আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে, বুঝলেন তো? বুঝলুম, কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন। কাঞ্চনপুর আরো প্রায় 1 কিলোমিটার। সেখানে কাদের বাড়ি যাবেন? নির্মল সিংহের বাড়ি। ও, সিঙ্গি মশাইদের বাড়ি? চলুন, আমার বাড়িও ওই গ্রামে। তবে সাবধান, আপনি আগে আগে চলুন, আমি যাব পেছনে। কেন? আপনি কি আমায় ভয় পাচ্ছেন? কিচ্ছু বলা যায় না মশাই, কিচ্ছু বলা যায় না। হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই টেসে গেছে। হ্যাঁ, বলছি তো আমার কিছু হয়নি। টাটকা টেসে যাওয়া বডি তো, তাই প্রথম প্রথম কিচ্ছু টের পাওয়া যায় না। মনে হয় এই তো দিব্যি আমার বডিখানা আস্ত আছে, কিন্তু আত্মার ভ্রম। আসলে বডি কখন চিতায় পুড়ে ছাই হয়ে গেছে কিচ্ছু বোঝা যায় না মশাই, কিচ্ছু বোঝা যায় না। কি অদ্ভুত! মোটেও না। এমন হতে পারে আপনার বডির স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে। যাকে চলুন, পিছনে তাকাবেন না, আমিও তাকাবো না। শুধু হেঁটে যাওয়ার পর বললুম, দেখুন, আপনার যেমন আমাকে ভয় করছে, তেমনি আমারও তো আপনাকে ভয় করছে। কখন পিছন থেকে আপনি কি করে বসবেন। ঘাড় পটকে দেবো বলতে চান? যা অবস্থা, তাতে এবার ওইটুকুই যা বাকি। বাজে কথা বলবেন না, আপনি বড় অকৃতজ্ঞ মানুষ তো। আমাকে মানুষ বললেন যখন, তখন আর আমাকে ভয় কেন? বরং আপনার ভয় পাওয়া উচিত ছিল যারা আমাকে ফলো করে আসছিল তাদের। লোকটি থমকে দাঁড়ালো, বলল, এই রে, একেবারে ভুলে গেছি, আমার জামার ভাস পকেটের টর্চ আছে, বের করা যাক। আগে আপনাকে টর্চের আলোয় দেখে নিই, তারপর এখনো কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক। বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখলো। তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেললো। কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলাম এক দঙ্গল আস্ত কঙ্কাল ছিটকে দুধারের গাছপালার মধ্যে লুকিয়ে পড়লো। আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচন্ড বেগে দৌড়ে কোথাও উধাও হয়ে গেল। আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল।
সেটা কুড়িয়ে নিয়ে এবার আমি নির্ভয়ে হেঁটে চললুম। পিছু ফিরে টর্চের আলো ফেলছিলাম, কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না। বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটরসাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল। তারপর মোটরসাইকেলটা আমারই কাছে এসে থেমে গেল। নির্মলে সাড়া পেলুম। যা ভেবেছিলুম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার, টুটু কি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে? হ্যাঁ রে, হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আয় ব্যাক সিটে বস। দোষটা আমারই, বুঝলি? মোটরসাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসলুম। যা ধকল গেছে, এখন আর কোনো কথা নয়, না পরেও আর কোনো কথা নয়। এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব। হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না, পেটের অবস্থা ভালো না। তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে। তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব, সর্বনাশ। শুধু একটাই ভাবনা, হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুকতে শুকতে পুরপুর করে বেড়াবে? দেখা যাক।